রানাঘাট কলেজে যে আন্তর্জাতিক দুদিন ধরে সেমিনার চলছে, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2047 সালে বিকশিত ভারতের স্বপ্ন আমরা দেখছি। এই ডেভেলপ স্টেট আমরা কিভাবে করতে পারি, সেই প্রেক্ষিতে আমাদের সাথে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান সমেত যে 8টা দেশ আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক কি হওয়া উচিত, কিভাবে আমরা তাদের সাথে সম্পর্ক গড়ে তুললে আমাদের অর্থনীতি আরো এগিয়ে চলবে, এই নিয়েই গত দুদিন ধরে বক্তারা বলছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিকশিত ভারতের যে উদ্যোগ ভারত সরকার নিয়েছে, সেটা যেমন আমাদের দেশের মধ্যে আমাদেরকে অনেক বেশি অর্থনৈতিকভাবে উন্নত হতে হবে, রাজনৈতিকভাবে সুস্থিরতা রাখতে হবে, আবার একই সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক কি করে আমরা বাড়াতে পারি, আরো সুস্থির সম্পর্ক গড়ে তুলতে পারি, তার উপরে কিন্তু বিকশিত ভারত 2047 নির্ভর করবে। সেইটাই বলবার চেষ্টা করেছি যে যে বিকশিত ভারতের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্রের সাথে আমাদের বাস্তবমুখী নীতি গ্রহণ করতে হবে এবং আগামী দিনে যে চ্যালেঞ্জগুলো এই দেশগুলোর থেকে আসতে পারে, যেমন একটা বলেছি আইডেন্টিটির সমস্যা, আইডেন্টিটিকে কেন্দ্র করে, যেমন ধর্মীয় আইডেন্টিটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা সমস্যা তৈরি হয়েছে। এর আগে শ্রীলঙ্কাতে বুদ্ধিস্টদের সাথে তামিলদের একটা সম্পর্ক তুমি দেখেছো অবনতি হয়েছে। ফলে এই আইডেন্টিটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তাকে আমরা আলোচনার মাধ্যমে কি করে সমাধান করতে পারি, সুস্থিরতা রক্ষা করতে পারি, এটা একটা দিক। আরেকটা হলো এই দক্ষিণ এশিয়ার যে সম্পর্ক ভারতের সাথে, সেখানে কিন্তু কিছু এক্সট্রা রিজিওনাল পাওয়ার, অর্থাৎ এই অঞ্চলের বাইরেও কিছু শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেমন চীন এক্সট্রা রিজিওনাল পাওয়ার হিসাবে, অথবা আমেরিকার মতন দেশ, তারা এক্সট্রা রিজিওনাল পাওয়ার প্লে করছে এখানে। যেমন অপারেশন সিঁদুরের পরে যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সাথে সামরিক শক্তিতে গাঁটছাট বাঁধছে, তাদের সেনাপ্রধান আসিফ মুনিকে ডেকে নিয়ে গিয়ে প্রেসিডেন্ট তার বিশেষ ভোজ বা ডিনারের ব্যবস্থা করলেন এবং একের পর এক চুক্তি করছে। আবার পাকিস্তান বাংলাদেশে ইউনূস সরকার আসার পরে যেভাবে সামরিক ভাবে গাঁটছাট বাঁধছে, সেটা ভারতবর্ষের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে আমাদের যেমন খেয়াল রাখতে হবে বিকশিত ভারত পেতে গেলে। আবার একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো ভারতবর্ষের বিদেশ নীতি নির্ধারককারীদের মাথায় রাখতে হবে, তেমনি ভাবে ভারতবর্ষে যারা বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন তাদেরও মাথায় রাখতে হবে। এর মধ্যে আমেরিকায় যে একটা ইউনিপোলার সিস্টেম গড়ে তুলবার চেষ্টা করছে, যেখানে আমরা ক্রমবর্ধমান দেখতে পাচ্ছি ইউএন এর কোনো রোল নেই, ক্রমশ ভেঙে পড়ছে ইউএন এর ভূমিকা, এবং সারা বিশ্ব জুড়ে গণতন্ত্রের একটা পতনের যে অবস্থান দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কেও ভারতীয় নীতি নির্ধারণকারীদেরকে মাথায় রেখে আন্তর্জাতিক স্তরে নীতি তৈরি করতে হবে, যাতে করে 2047 সালে প্রকৃত অর্থে এই চ্যালেঞ্জগুলোর সাথে লড়াই করে আমরা বিকশিত ভারত গড়ে তুলতে পারি। এটা কেবলমাত্র যাতে বইয়ের স্লোগান না হয়, এটা বাস্তবে যদি স্লোগান করতে হয়, বাস্তবে যদি দেখতে হয় বিকশিত ভারতকে, তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্কের বাস্তবতাকেও সঠিক মাপকাঠিতে মাপতে হবে এবং সেই অনুযায়ী রণকৌশল তৈরি করতে হবে। দুদিন মানে গত 13 এবং আজকে 14 তারিখে রানাঘাট কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজ চাপড়া এই উদ্যোগে আমরা যৌথ ইন কোলাবোরেশনে করছি মাকায়াস মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের আর্থিক সহযোগিতায় বিকশিত ভারতের উপরে, যেখানে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এবং পিস অ্যান্ড সিকিউরিটি সাউথ এশিয়ায় কিভাবে আনা সম্ভব, সেটা আমরা এই বিশ্লেষণের মধ্যে দিয়ে দুদিনে আমাদের যারা রিসোর্স পার্সন তারা আলোচনা করছেন। আমাদের মূলত একটাই জায়গা যে বিকশিত ভারত মানে ভারত যাতে 2047-এর মধ্যে বিকশিত হতে পারে, সেইটা আমাদের সুনিশ্চিত করা। তার জন্যই এই দক্ষিণ এশিয়ার যারা রিসোর্স পার্সন, স্কলার, একাডেমিশিয়ান, তাদের মধ্যে একটা সমঝোতা তৈরি করা, একটা আদান প্রদান তৈরি করা, যাতে করে আমরা সুনিশ্চিত করতে পারি যে ভারত 2047-এ বিকশিত হবেই। আমার নাম বিমান সাহা, আমি রানাঘাট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট।